আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হলো সমন্বয় দাখিলা। এটা তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, যে কোনো লাইফে যে কোনো জায়গায় তোমার এটা খুব হেল্পফুল হবে। এখন অনেকে এটা নিয়ে একটু সমস্যায় পড়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, যেমন এইগুলোর সমন্বয় দাখিলার যেসব জাবেদাগুলো আছে, এই জাবেদা নিয়ে অনেকের অনেক সমস্যা হয়। অনেকে বোঝে না, অনেকে বোঝা আবার ভুল করে, অনেকে না বোঝাও ভুল করে, অনেকভাবে অনেক কিছু করতে পারে। তোমাদের কলেজে বা তোমাদের যারা অ্যাডমিশন যারা পড়ায়, তারা ধরো অনেকজন অনেকভাবে শেখাতে পারে। সো আমি যেভাবে শিখছি, আমার স্যার আমাকে যেভাবে শিখাইছে, আমি যেভাবে উপকৃত হয়েছি, আজকে চেষ্টা করব তোমাদের ওইভাবে উপকৃত করার। ঠিক আছে? সো চলো কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যায়। সো দেখো, সমানে দাখিলা এটা কোথায় থাকে? কার্যপত্রে। এইচএসসি লাইফে তোমাদের কার্যপত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সমানে দাখিলা। এটা যদি সমানে দাখিলা যদি তুমি ঠিক মতো না দিতে পারো, তুমি নিট লাভ, নিট ক্ষতি এগুলো ঠিক মতো বের করতে পারো না। যার কারণে তোমার ওয়ার্কশিট, একটা ওয়ার্কশিট করতে কিন্তু অনেক বড় একটা ছকা গাইতে হয়, অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য নিয়ে জিনিসটা করতে হয়। কিন্তু যদি ভুল করো সমন্বয় দাখিলে, তোমার কিন্তু পুরো অঙ্কই ভুল হতে পারে। সো আজকে ভিডিও দেখার পর তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। সো এটা আমি তোমাকে একটা নিশ্চয়তা দিতে পারি। সো আমার সাথে থাকো, ভিডিওটা দেখো, তোমার অনেক কাজে দেবে। দেখো, সমন্বয় দাখিলা তিনটা জিনিসের উপর দেওয়া হয়: আয়, ব্যয়, উত্তোলন। আয়, ব্যয়, উত্তোলন। ঠিক আছে? এই তিনটা হিসাবের সমন্বয় দাখিলা দেওয়া হয়, মানে বছর শেষে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর এগুলোকে নামিক হিসাব বলা হয়। এটার আরেকটা নাম অবাস্তব হিসাব। ঠিক আছে? তা সমন্বয় দাখিলা যদি এই তিনটার দেওয়া হয়, তাহলে সমন্বয় দাখিলা দেওয়া হয় না কিসের? সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটার সমন্বয় দাখিলা দেওয়া হয় না। এটা তোমার অ্যাডমিশন লাইফে খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটার থেকে একটা এমসিকিউ তোমার চলে আসতে পারে, লেখা নিতে পারো। সো এখন চলো মূল আলোচনায়, সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা যাওয়ার আগে আমরা এই জিনিসগুলো একটু নজর দিয়ে দিই। যেমন ধরো, ডেবিটে কী কী থাকে? সম্পদ, ব্যয়। ডেবিটে কী থাকে? সম্পদ, ব্যয়। ক্রেডিটে কী থাকে? মালিকানা সত্ত্ব, জাস্ট আমি শর্ট রূপ লিখছি সত্ত্ব। তারপর আয় আর দায়। তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট এটা জেনে রাখো যে ব্যয়টা কোথায় থাকে? ডেবিটে থাকে। আর ক্রেডিটে থাকে কি? আয়। তুমি জাস্ট এটাই, আর দায়টা ক্রেডিটে থাকে। আর সম্পদ ডেবিট থাকে। এই কয়টা জাস্ট তুমি মনে রাখো, এটা তুমি ক্লাস 91 পড়ে আসছো, এটা তোমার কাছে নতুন কিছু না। সো দেখো, সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা দেওয়া হয় এই চারটার উপর: অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়। অগ্রিমের মধ্যে এই দুইটা আয় ব্যয়, আর বকেয়ার মধ্যে এই দুইটা: বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। সো এগুলার এখন জাবেদা শুরু করো, দেখতে থাকো। তো দেখো, প্রথমে আমরা কিসের জাবেদা দেব? অগ্রিম আয়। অগ্রিম আয়, এটার ধরো তোমার এইচএসসিতে এমনভাবে আসবে যে অগ্রিম আয়ের সমন্বয় দাখিলা দিলে কি হবে। আর তোমার অ্যাডমিশন লাইফে আসবে যে অগ্রিম আয়ের সমন্বয় দাখিলা যদি আমি না দিই তাহলে কি হবে। আমরা দুইটাই শিখব। দেখো, অগ্রিম আয়, এখানে জাস্ট আমরা দুইটা জিনিস বের করি। একটা জাবেদার তো দুইটা জিনিস থাকে, লেনদেনের তো দুইটা পক্ষ থাকে, জাবেদারও দুইটা পক্ষ থাকে, ডেবিট আর ক্রেডিট, তাই না? একটা ডেবিট করতে হলে আরেকটা ক্রেডিট করতে হবে। সো তুমি এখানে দুইটা পক্ষ বের করো, একটা আমি পাইতেছি অগ্রিম, একটা আয়। আমি দুইটাকে নিই, একটা আয় একটা পক্ষ বের করি, একটা আয় আর একটা পুরোটাই নিই অগ্রিম আয়। তা আমি কি পেলাম? অগ্রিম আয় পেলাম আর আয় পেলাম। সো দেখো আমি কি কি পাইলাম? অগ্রিম আয় আর আয়টা পেলাম। সো আমি একটু আগে ওখানে কি দেখে আসছি আয়টা আমার ক্রেডিট দিকে থাকে। আয়টা কিসে থাকে? আয়টা ক্রেডিট দিকে থাকে। সো আমি আয়ের হিসাবটা আগে দিই। জাস্ট আমি দেখো কি লিখছি, আয় হিসাব ক্রেডিট, এতটুকু লিখি। হ্যাঁ, আয় হিসাব ক্রেডিট। তো আমি এখানে দুইটা পক্ষ বের করছি, একটা অগ্রিম আয়, একটা আয়। তো আমি আয় হিসাব ক্রেডিট করছি, আর একটা কি থাকে? অগ্রিম আয়। আমি তো জানি যে আয়টা সর্বকালিক ক্রেডিটে বসে, তাই না? আয় তো সর্বকালিক ক্রেডিটে বসে, আমি আরও ক্রেডিট বসাই দিছি। আর একটা কি থাকে? অগ্রিম আয়। এটা জাস্ট ডেবিট করে দিই। এটাই খেলা, আর কিছু না। এখন দেখো, তুমি তো এটা জাবেদা দিলা পরীক্ষায়, ম্যাথের মধ্যে তোমার কাছে জাবেদা চাবে, তাই না? আর খুবই রেয়ার তুমি এরকম এমসিকিউ পাইতে পারো যে তোমার জাবেদা সহ এমসিকিউ দিয়ে দিচ্ছে, একটু বড় করে জাবেদা সহ একবার তোমার এমসিকিউ দিয়েছে, তুমি সঠিক আইডেন্টিফাই করবে। কিন্তু তুমি ওটা নিশ্চিত থাকো, ওটা অতটাও আসে না, আসলে ওটা ধরো লাখ। কিন্তু যেটা বেশি আসে সেটা হলো এই যেগুলো আমি জাস্ট শর্টকাটে দেখা দিচ্ছি, তুমি দেখো। এখন আয়টা যদি ক্রেডিট করি, এখন ধরো ব্যয়ের স্বাভাবিক জের কি? ব্যয়ের স্বাভাবিক জের ডেবিট হয়, মানে ব্যয় যদি ডেবিট থাকে ব্যয়টা বৃদ্ধি পায়। তা আয়ের স্বাভাবিক জের কি? আয়ের স্বাভাবিক জের ক্রেডিট।
তা আয়টা যদি ক্রেডিটে থাকে তাহলে আয়টা বৃদ্ধি পায়, তাই না? আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব কীভাবে বৃদ্ধি পাবে? তাহলে ওই মানে ওনার সিকিউরিটি প্লাস হবে। আয়টা ক্রেডিট মানে ওনার সিকিউরিটি প্লাস। আর অগ্রিম আয়টা কি? দায়, যেটাকে লাইবিলিটি নামে চিহ্নিত করা হয়। তাহলে লাইবিলিটিটা বৃদ্ধি পায়, সরি লাইবিলিটিটা এখানে হ্রাস পাবে, এটা মাইনাস হবে, লাইবিলিটি হ্রাস। কারণ ধরো অগ্রিম আয় এটা কি হবে? একটা দায়। দায়ের স্বাভাবিক যে কী থাকে? ক্রেডিট থাকে। আর দায়টা যদি ক্রেডিট থাকে দায়টা বৃদ্ধি পায়। দায়টা যদি ডেবিট হয়ে যায় দায়টা হ্রাস পায়। হ্রাস পাইলে মাইনাস, ঠিক আছে? হ্রাস পাইলে মাইনাস। তা দেখো অগ্রিম আয়ের সমানে দিলে কি হয়? দায় হ্রাস, আয় বৃদ্ধি। দায়টা হ্রাস, আয়টা বৃদ্ধি। একটু নোট করে নিও, দায় হ্রাস, আয় বৃদ্ধি। অগ্রিম আয় দুইটা পক্ষ বের করলাম, একটা আয় একটা অগ্রিম আয়। আয়টা সর্বদা ক্রেডিট হয়, আমি ক্রেডিট জেরে দিলাম। আর অগ্রিম আয়টা আর একটা পক্ষ থাকে, একটা ক্রেডিট করছে আর একটা আমার ডেবিট করতে হবে, তা অগ্রিম আয়টা ডেবিট। আয় হিসাব, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অগ্রিম আয় একটা দায়ের স্বাভাবিক যে ক্রেডিট হয়, কিন্তু এটা তো ক্রেডিট হলে তো দায়টা বৃদ্ধি পেত, যেটা উল্টা হয়েছে, ডেবিট হয়েছে, মানে দায়টা কমে গেছে। তাহলে দায় হ্রাস, আয় বৃদ্ধি। আশা করি ক্লিয়ার। তখন চলো অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়ের সমন্বয় দিলে কি হয়, না দিলে কি হয়? আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছি, যে দেখো অগ্রিম আয়ের সমন্বয় দিলে কি হয়? দায় হ্রাস, আয় বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এটা যদি সমন্বয় দিলে, যদি না দিলে এটা উল্টা হয়ে যাবে, মানে ডেবিট যেটা আছে সেটা ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিট যেটা আছে সেটা ডেবিট হয়ে যাবে। ঠিক একই রকম, যেমন ধরো এই অগ্রিম আয়ের সমন্বয় যদি আমি না দিই তাহলে কি হবে? আয়টা ডেবিট হবে। আয় ডেবিট হলে মানে কি? এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। যেমন ওনার সিকিউরিটি প্লাস মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি বা আয় বৃদ্ধি। তাহলে আয়টা কী পাবে? হ্রাস পাবে বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। দায়টা এখানে মাইনাস ছিল, এখানে আসলে কী হবে? প্লাস হবে। তাহলে কি? দায়টা বৃদ্ধি পাবে। তা অগ্রিম আয়ের সমন্বয় যদি আমি না দিই তাহলে দায়টা বৃদ্ধি, আয়টা হ্রাস। আর যদি সমন্বয় দেই, আয় বৃদ্ধি, দায় হ্রাস। আশা করি ক্লিয়ার। সো অগ্রিম ব্যয়টা ওইরকমই ব্যয়। এখানে ধরো দুইটা পক্ষ বের করে, একটা ব্যয় একটা অগ্রিম ব্যয়, এরকম করে দুইটা পক্ষ ধরতে হবে, একটা ব্যয় একটা অগ্রিম ব্যয়। ব্যয়ের স্বাভাবিক যে কী হয়? ডেবিট হয়। আমি ব্যয়ের তার স্বভাব অনুযায়ী ডেবিটে বসাইছি। তার একটা পক্ষ আমি কী পাইছি? অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়টা একটা তো ডেবিটে বসে, আর একটা অবশ্যই আমার ক্রেডিট বসাইতে হবে। অগ্রিম ব্যয়টা আমি ক্রেডিটে বসাই দিলাম। সো দেখো ব্যয়টা যদি আমি ডেবিট করি, ব্যয় ডেবিট মানে কি? খরচ বৃদ্ধি। আর খরচ বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর আমি কি করছিলাম? অগ্রিম ব্যয়টাকে ক্রেডিট করছিলাম। তা অগ্রিম ব্যয় যদি আমি ক্রেডিট করি, যে কোনো ব্যয়ের অগ্রিম হলো গিয়ে সম্পদ, সেটা চলতি সম্পদ, সেটা অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, সব কিছু চলতি সম্পদ। সম্পদটা আমার কীভাবে হ্রাস পাবে? কীভাবে? দেখো আবার বুঝাই। অগ্রিম ব্যয়, এখান থেকে দুটা পক্ষ বের করে, একটা ব্যয় একটা অগ্রিম ব্যয়। তা ব্যয়টাকে স্বাভাবিকদের ডেবিট, মানে ব্যয় তো সবসময় ডেবিটে বসে, তার স্বাভাবিকদের ডেবিট, আমি তার ডেবিটে বসেছি। তার একটা স্বাভাবিকতা আমি ক্রেডিট বসেছি। তো ব্যয়টা ডেবিট মানে ওনার সিকিউরিটি মাইনাস, মানে মালিকানা সত্ত্ব হ্রাস। কীভাবে? কারণ খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেটা আমরা জানি। তাহলে অগ্রিম ব্যয় মানে কি? চলতি সম্পদ ক্রেডিট আছে। সম্পদের স্বাভাবিকদের কি থাকে? ডেবিট থাকে। এদের ক্রেডিট আছে, মানে সম্পদটা হ্রাস পাইছে, এই যে সম্পদটা হ্রাস। এটা সমন্বয় দিলে এই অবস্থা হবে। সমন্বয় যদি আমি না দিই তাহলে কি হবে? উল্টা যাবে। অগ্রিম ব্যয়টা ডেবিট হবে, ব্যয়টা ক্রেডিট হবে। তা দেখো সমন্বয় যদি আমি দেই তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস। তাহলে সমন্বয় যদি আমি দিই, ডেবিটটা ক্রেডিট আসে পড়ে, ডেবিটটা যদি ক্রেডিট আসে আর ক্রেডিটটা যদি ডেবিটে যায়, তাহলে দেখো অগ্রিম ব্যয়টা কী হবে? যদি সমন্বয় না দিই, অগ্রিম ব্যয়টা ডেবিট হবে। ডেবিট হলে কি? এ প্লাস, মানে সম্পদ বৃদ্ধি। আর ব্যয়টা ক্রেডিট হবে। তো ব্যয় যদি ক্রেডিট হয় মানে খরচ হ্রাস, আর খরচ হ্রাস পেলে তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে সমন্বয় যদি না দিই তাহলে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আর অগ্রিম ব্যয়ের যদি সমন্বয় দেই তাহলে সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। আশা করি ক্লিয়ার। সো এখন দেখো বকেয়া আয়। এখান থেকে দুটা পক্ষ বের করো, একটা বকেয়া আয় একটা আয়। আয়ের স্বাভাবিকদের কি হয়? অবশ্যই সেটা ক্রেডিট হয়। আয়ের স্বাভাবিকদের আমি ক্রেডিট করেছি। আরেকটা যেটা থাকে কি? বকেয়া আয়। একটা ক্রেডিট করেছে আর একটা ডেবিট করতে হবে। সো আয় ক্রেডিট মানে কি? মানে আয়টা বৃদ্ধি, আয় বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি দিয়ে দিলাম। আর আয় আরেকটা গেছে বকেয়া আয়। এই বকেয়া আয়ের এই যে আরেক নাম কি জানো? প্রাপ্য আয়। আর সকল প্রাপ্য কি? চলতি সম্পদ। সো বকেয়া আয় মানে প্রাপ্য আয়। তাহলে প্রাপ্য আয় মানে চলতি সম্পদটা ডেবিট। তো এই ডেবিট চলতি সম্পদ ডেবিট মানে কি? এ প্লাস।
তা দেখো এটা কি, এটা চলতি সম্পদ, এটা স্বাভাবিক জের কি আছে, ডেবিটেই থাকে, ডেবিটে আছে মানে সম্পদটা বৃদ্ধি। আয়ের স্বাভাবিক জের কি, ক্রেডিট, ক্রেডিটে আছে মানে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তা এটার সমন্বয় যদি আমি দিই তাহলে আমি কি পাইতেছি, সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তার সমন্বয় যদি না দিই, এটার উল্টা, সম্পদ হ্রাস মালিকানা সত্ত্ব হ্রাস। এখন দেখো বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় এটার সমন্বয় দেই এগুলোর মতো। তো দেখো বকেয়া ব্যয় থেকে দুইটা পক্ষ বের করো, একটা ব্যয় একটা বকেয়া ব্যয়। ব্যয়ের স্বাভাবিকদের কি হয়, ডেবিট হয়, ব্যয়ের স্বাভাবিকদের ব্যয় হিসাব ডেবিট দিয়ে দিলাম। আরেকটা তো আমি পক্ষ বের করছি বকেয়া ব্যয়, এটা আমি কি করব, এটা ডেবিটে দিব না, এটাও আমি ক্রেডিটে দেবো। একটা তো আমি ডেবিটে দিচ্ছি আর একটা ক্রেডিটে দিই। তা ব্যয়টারে ব্যয় স্বাভাবিক যে ডেবিট আমি ডেবিটে দিলাম, আর একটা পক্ষ পাইছি বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়টাকে ক্রেডিট করলাম। এখন আমার এটা কি পরিবর্তন হচ্ছে, ব্যয় ডেবিট মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস। কীভাবে, কারণ খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে ওই ই মাইনাস। আর বকেয়া ব্যয় এটা একটা দায়, বকেয়া ব্যয় এটা একটা দায়, দায়ের ক্রেডিট জের, দায় এখানে কি আছে, ক্রেডিট জের। তাহলে দায় এর স্বাভাবিক জের কি, ক্রেডিট, এখানেও আছে ক্রেডিট মানে দায়টা বৃদ্ধি। তাহলে সমন্বয় যদি আমি দিই তাহলে কি পাইতেছি, মালিকানা সত্ত্ব হ্রাস, দায়টা বৃদ্ধি। বকেয়া ব্যয়ের সমন্বয় কি, মালিকানা সত্ত্ব হ্রাস, দায়টা বৃদ্ধি। সো যদি সমন্বয় যদি আমি না দিই তাহলে কি হবে, এটা উল্টায় যাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, দায়টা হ্রাস পাবে। কারণ যে এটা ক্রেডিট আছে ডেবিটে চলে যাবে, দায় যদি ডেবিটে চলে যায়, দায় দেখো ক্রেডিট আছে তাই প্লাস আছে, যদি ডেবিটে চলে যায় তখন কি হবে, সেটা উল্টায় যাবে মানে হ্রাস পাবে। এতটুকুই তখন। এখন এটা তোমার অ্যাডমিশন লাইফে আসবে, তোমার একাডেমিক এইচএসসিতেও এটা এই এমসিকিউ এই অঙ্ক দুইটাই আসতে পারে। দেখো এটা ট্রিক শেখা নাও যে যদি আগে যদি অগ্রিম থাকে তাহলে ব্যয় দিয়ে শুরু, আগে যদি ব্যয় থাকে তাহলে অগ্রিম দিয়ে শুরু। জাস্ট 2 লাইন। আগে যদি অগ্রিম থাকে, অগ্রিম মানে আমি কি বুঝি, চলতি সম্পদ। আগে যদি সম্পদ থাকে তুমি ব্যয় দিয়ে শুরু করবা, আগে যদি ব্যয় থাকে তুমি সম্পদ দিয়ে শুরু করবা। কিছুই বুঝো নাই, আসো বুঝাইতেছি। দেখো জিনিসটা কিভাবে হয়। দেখো এখানে কি লেখা আছে, অগ্রিম বীমা 10,000 টাকা 4 বছরের জন্য, এর সমন্বয় কি। অগ্রিম বীমা, অগ্রিম বীমা মানে কি, চলতি সম্পদ, কিছুক্ষণ আগে বলছিলাম অগ্রিম বীমা চলতি সম্পদ, অগ্রিম বীমা চলতি সম্পদ। তো প্রথমে আমার কি আছে, সম্পদ আছে, সম্পদে শুরু হয়েছে, আমি কি গেছি প্রথমে অগ্রিম থাকলে বা সম্পদ থাকলে আমার কি দিয়ে শুরু করতে হবে, ব্যয় দিয়ে। তা দেখো 10,000 টাকা 4 বছরের জন্য দিছে, এর মধ্যে আমার সম্পদও আছে ব্যয়ও আছে, সেটা আমার বের করতে হবে। দেখো 4 বছরের জন্য দিছে, আমি এই বছর অঙ্ক করতেছি মানে 1 বছর চলে গেছে, আরো 3 বছর আছে। তা যেই 3 বছর আছে সেই 3 বছর কি সম্পদ, সেটার বলে বিলম্বিত বা অগ্রিম, যাই বলো। সো দেখো 4 বছরের জন্য এই বছর আমি অঙ্ক করতেছি মানে এই বছর আমার খরচ হয়েছে। তা দেখো আমার বলছে অগ্রিম থাকলে ব্যয় দিতে হবে, আমার অগ্রিম আছে আগে ব্যয় দিই। তা এই বছর যেহেতু আমি অঙ্ক করতেছি, তা এই বছরের ব্যয়টা কত, 10,000 ভাগ 4 ইকুয়াল টু 2500, মানে 1 বছরে 2500, 4 বছরে 10,000। এখন 1 বছরের সমন্বয় দিলাম, আর 3 বছর আমার কি আছে, অগ্রিম আছে, 3 বছর আমার সম্পদ হিসাবে স্যার, আর 1 বছর আমার খরচ হয়েছে। তো দেখো 10,000 4 বছরের জন্য। তো দেখো আমার কি আছে, প্রথমে অগ্রিম বীমা মানে কি চলতি সম্পদ, আগে সম্পদ আছে তাহলে আমার কি দিতে হবে, ব্যয়টা আগে দিতে হবে। তা অগ্রিম বীমার মধ্যে, অগ্রিম বীমা থেকে দুইটা পক্ষ বের করো, একটা বীমা একটা অগ্রিম বীমা। বীমা তো খরচ, অগ্রিম বীমা চলতি সম্পদ, তো বীমা। তো দেখো আমার কি আছে, অগ্রিম থাকলে বা সম্পদ থাকলে ব্যয়টা আগে দিতে হবে। তো অগ্রিম বীমা আর বীমার মধ্যে ব্যয় কোনটা, অবশ্যই ব্যয় হলো গিয়ে বীমা। তো বীমাটার আমার আগে দিতে হবে, বীমা খরচ ডেবিট। কত টাকা, 10,000 টাকা না, 2500 টাকা, কারণ খরচটা চাইছে। 4 বছরেরটা পুরো 4 বছর দিছে, এই বছর আমি অঙ্ক করতেছি মানে এই বছর আমার খরচ আছে, বাকি 3 বছর আমার সম্পদ আছে। তা এই বছর খরচ কত, 2500 টাকা, 1 বছর খরচ কত, 2500 টাকা। তা বীমা খরচ ডেবিট, আর তাহলে কি থাকে, অগ্রিম বীমা, ওই অগ্রিম বীমাটা ক্রেডিট। এটা তাই এটার সমন্বয় দিলে তুমি কি পাইলা, বীমা খরচ ডেবিট। খরচের স্বাভাবিক যে কি হয়, ডেবিট হয়, মানে খরচ তার নিজের জায়গায় আছে, মানে খরচটা বৃদ্ধি পাইতেছে। আর খরচটা বৃদ্ধি পেলে কি হয়, যেমন ধরো আমি লিখলাম এ সমান সমান এল প্লাস ও ই, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে আয় আছে আর এই সাইডে ব্যয় আছে। সো ওইগুলোর আমরা হিসাবভুক্ত করতেছি না। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমার কি হয়, অবশ্যই সেটা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো ব্যয়টা বৃদ্ধি পাইছে, এখানে ব্যয়টা বৃদ্ধি পাইছে, তাহলে মালিকানা সত্ত্ব কি পাইছে, হ্রাস পাইছে। ঠিক আছে। আর অগ্রিম বীমাটা আমি দিয়েছিলাম, অগ্রিম বীমা কি চলতি সম্পদ, মানে সম্পদ এর স্বাভাবিক কি ডেবিট। তা সম্পদের ডেবিট থাকলে বৃদ্ধি পায়, তার সম্পদের কি যে আছে, ক্রেডিট আছে। সম্পদ ক্রেডিট থাকা মানে কি আমার, ওই যে সম্পদটা হ্রাস, সম্পদ হ্রাস।
সো আরেকটা দেখাই যে যদি আগে ব্যয় থাকে তাহলে অগ্রিম দিয়ে শুরু করতে। এখানে একটা দেওয়া আছে বিমা প্রিমিয়াম। বিমা প্রিমিয়াম মানে কি? বিমা একটা খরচ, বিমা প্রিমিয়াম খরচ। যদি থাকতো অগ্রিম বিমা তাহলে সম্পদ, বিমা প্রিমিয়াম খরচ। তো বিমা প্রিমিয়াম 25,000 টাকা, যা 1/5 সমন্বয় করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছি সমন্বয় কিসের দেওয়া হয়? আয় ব্যয় উত্তোলন, মানে নামিক হিসাব। কোনো সম্পত্তির এখানে সমন্বয় দাখিলে দেখা হয়, সম্পদ দায় মালিকানা সত্ত্বের কোনো সমন্বয় দাখিলে দেওয়া হয় না। তো 1/5 সমন্বয় করছে, মানে খরচ করে ফেলাইছে। হ্যাঁ, ওটা খরচ করছে দেখেই তো ওটা সমন্বয় হয়ে গেছে। খরচ না করলে তো সমন্বয় হইতো না, খরচ করছে মানে বিমা প্রিমিয়াম 25,000 টাকা, যা 1/5 খরচ করছে। আর বাকি 4 ভাগ যেটা আছে সেটা আমার সম্পদ হিসাবে আছে। সো দেখো 5/25 যদি 5 ভাগ করি থাকে কত? 5,000 টাকা। তা 5,000 টাকা আমার কি খরচ হয়ে গেছে? ওটা আমার দেখার টাইম নেই, এটা খরচ হয়েছে না কি হয়েছে। আমার কি লাগবে? বিমা প্রিমিয়াম আছে, মানে কি খরচটা আগে আছে। আর কি আছে? খরচ। খরচ আগে আছে। তো আগে যদি ব্যয়টা যদি আগে থাকে তাহলে কি দিয়ে সম্পদ, তাহলে কি দিয়ে শুরু করতে হয়? অগ্রিম বা সম্পদ দিয়ে শুরু করতে হয়। তা দেখো আমি 25,000 থেকে 5,000 টাকা খরচ করে দিলাম, আমার আছে কত? আর 20,000 টাকা, যেটা আমার কি সম্পদ। তাহলে অগ্রিম বিমা মানে কি? চলতি সম্পদ। অগ্রিম বিমা ডেবিট 20,000 টাকা, আর বিমা খরচ ক্রেডিট। এখান থেকে অগ্রিম বিমা প্রিমিয়াম থেকে বা বিমা প্রিমিয়াম মানে বিমা খরচ, বিমা খরচ থেকে দুটাই বাইর করো, একটা অগ্রিম বিমা একটা বিমা খরচ। তা অগ্রিম বিমা দেখো প্রথমে ব্যয় আছে, ব্যয় থাকলে অগ্রিম দিয়ে শুরু করতে, ব্যয় আছে যে অগ্রিম বিমা। তা এটার অগ্রিম কি মানে বিমার অগ্রিম কি হবে? অগ্রিম বিমা। তা অগ্রিম বিমা ডেবিট। অগ্রিম বিমা মানে কি? চলতি সম্পদ। এটা হচ্ছে 25,000 আনে দিলাম 20,000, মানে 5,000 আমার খরচ হয়ে গেছে আর 20,000 সম্পদ হিসাবে আছে। তা অগ্রিম বিমা ডেবিট, বিমা খরচ ক্রেডিট। একটা তো ডেবিট করছে আর একটা ক্রেডিট করতে হবে, ঠিক আছে। এটা দেওয়ার বলে আমার কি করছে? এ প্লাস অগ্রিম বিমা মানে কি? চলতি সম্পদ। চলতি সম্পদ মানে সম্পত্তি ডেবিট যেটা আছে, মানে সম্পদটা বৃদ্ধি। বিমা খরচ, খরচটা কি? খরচটা ক্রেডিট যেটা আছে, খরচ যদি ডেবিটে থাকতো খরচ বৃদ্ধি, খরচ ক্রেডিট মানে খরচ হ্রাস পাইছে। আর খরচ যদি কমে তাহলে আমার আয় বৃদ্ধি, আর আয় বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আশা করি বুঝতে পারছি। সো আজকে এই পর্যন্তই, বেশি কথা বাড়াবো না। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।